ফার্মার্স ব্যাংকে 2 অ্যাকাউন্টে ঋণ জালিয়াতির প্রমাণ পেয়েছে দুদক। এসকে সিনহাকে নিয়ে প্রশ্নের উত্তরে সংস্থার চেয়ারম্যান। নির্বাচনকে সামনে রেখে তালিকাভুক্ত সন্ত্রাসীদের জামিনের ব্যাপারে সতর্ক থাকতে অ্যাটর্নি জেনারেল অফিসের পরামর্শ, সমন্বয় বাড়ানোর তাগিদ। নাব্য সংকটে গত 2 মাস ধরে মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে অচলাবস্থা, চরম দুর্ভোগে চলাচলকারীরা। সমাধানে কাজ চলছে জানালেন নৌ পরিবহন মন্ত্রী। এবং কক্সবাজারের তৃতীয় টি-20তে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রতিপক্ষ পাকিস্তান। ইতিবাচক ক্রিকেট খেলে সিরিজ বাঁচাতে মরিয়া টাইগ্রেসরা। দেখছিলেন শিরোনাম, বাংলার সময়ের সঙ্গে আছে আমি আহমেদ সালেহিন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তালিকাভুক্ত সন্ত্রাসী ও চিহ্নিত অপরাধীরা যাতে জামিনে বের হতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীদের পরামর্শ দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলছেন, সারা দেশেই প্রসিকিউশনের আইনজীবীদের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। পুলিশ বলছে, নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা হলে কোনো ছাড় দেওয়া হবে না। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে 2001 সালের জাতীয় নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তারের লক্ষ্যে শীর্ষ সন্ত্রাসীদের ব্যবহার করে বিএনপি জামায়াত জোট। ক্ষমতায় আসার পর তাদের নিয়ন্ত্রণ করতে না পারায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। পরে 2003 সালের ডিসেম্বরে 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে সরকার। সে সময় তাদের কেউ কেউ গ্রেফতার হলেও আত্মগোপনে কিংবা বিদেশে পালিয়ে যায় অনেকে। জামিনে বের হয়েও পালিয়ে যায় কয়েকজন। তাদের নামে এখনও চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়। তবে তালিকার বাইরেও রয়েছে অনেক চিহ্নিত অপরাধী যারা বিভিন্ন সময় আইনের ফাঁকে জামিন নেওয়ার চেষ্টা করছে। আসছে নির্বাচনের আগেও বাড়তে পারে এমন তৎপরতা, তাই বাড়তি সতর্কতা। আইনজীবীরা বলছেন, নির্বাচন এলে একদিকে যেমন রাজনৈতিক মামলা বাড়ে, তেমনি বাড়ে জামিন নেওয়ার হার। নির্বাচনের আগে চিহ্নিত সন্ত্রাসীরা যেন জামিনে বের হতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। ইলেকশনের আগে তো কম বেশি মামলা মোকদ্দমা যেগুলা পেন্ডিং থাকে সেগুলো তো জামিন নেওয়ার একটা প্রবণতা দেখা যায়। ঠিক এর খোলসে যারা ভ্যাটার্ন ক্রিমিনাল, যারা দাগী অপরাধী, কোনো অবস্থাতেই যেন এর এই মাসলম্যানরা যেন জামিনে বের না হয়ে আসে। প্রসিকিউটর যারা আছে তাদের এই মামলাগুলি অত্যন্ত সচেতনভাবে এবং সুষ্ঠুভাবে মামলাগুলি পরিচালনা করতে হবে, যেন আইনের ফাঁক ফোকর দিয়ে এই আসামিরা কোনোভাবে যেন বের না হতে পারে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলছেন, জামিন দেওয়া না দেওয়া আদালতের এখতিয়ার। তবে নির্বাচনকে ঘিরে সন্ত্রাসী কিংবা জঙ্গি অপতৎপরতার চেষ্টা হলে কঠোর হাতে দমন করবেন তারা। নির্বাচনকে ঘিরে কেউ যদি জঙ্গি বা সন্ত্রাসী অপতৎপরতার চেষ্টা করে সেইটা প্রতিরোধ করার জন্য আমাদের কর্মকর্তারা অলরেডি কাজ করছে। নির্বাচন সহায়ক পরিবেশ তৈরি করার জন্য আমরা কাজ করে যাব এবং এর পিছনে যারাই সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হবে তাদেরকে যে কোনো মূল্যে হোক বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেটি আমি নির্দ্বিধায় দৃঢ়তার সাথে বলতে পারি। কাউকে ছাড়তে হবে না ব্যাপারে। ফৌজদারি মামলার আইনজীবীদের মতে, এই পরিস্থিতি মোকাবিলায় প্রসিকিউশন এবং তদন্ত সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর কোনো বিকল্প নেই। এই ধরনের হার্ডকোর ক্রিমিনাল বা আপনার জঙ্গি গোষ্ঠীর সদস্য, এই ধরনের লোকেরা যাতে বের হয়ে যেতে না পারেন সেজন্য প্রসিকিউশনকে সতর্ক থাকতে হবে এবং একই সঙ্গে প্রসিকিউশনের দায়িত্ব হলো ঠিক ইনফরমেশনগুলো আদালতের সামনে তুলে ধরা, যেন আদালত সঠিকভাবে বিবেচনা করতে পারেন। এবং তদন্তকারী সংস্থাকে করতে হবে যেটি, ওনাদেরকে সঠিক তথ্য উপাত্ত দিয়ে প্রসিকিউশনকে সাহায্য করতে হবে। তবে জঙ্গি কিংবা সন্ত্রাসীদের জামিন রোধ করতে গিয়ে সাধারণ বিচার প্রার্থীরা যেন হয়রানির শিকার না হন সেদিকে নজর রাখারও পরামর্শ দেন তিনি। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের মিরসরাইয়ে র্যাবের সঙ্গে সন্দেহভাজন জঙ্গিদের গুলি বিনিময়ের পর বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ঘটনাস্থল ঘিরে রেখেছে র্যাব। সেখানে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কমল। ধন্যবাদ সালেহিন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মাত্র 10 গজের মধ্যেই এই জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে র্যাব 7। আমরা যতটুকু জানতে পেরেছি ঠিক ভোর 3টার দিকে র্যাব 7-এর একটি বিশেষ দল এই জঙ্গি আস্তানার সন্ধান পায়। তারপর তারা এসে কিন্তু এই জঙ্গি আস্তানাটি ঘিরে ফেলে। এরপর পরে কিন্তু র্যাবের সাথে জঙ্গিদের বন্দুকযুদ্ধ শুরু হয় এবং বন্দুকযুদ্ধ প্রায় 8 ঘন্টার বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ চলে। এবং র্যাব যেটা আমাদেরকে জানিয়েছে, চৌধুরী মেনশন, সেই চৌধুরী মেনশনটি মূলত এই জঙ্গি আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবং এখানে জঙ্গিদের অবস্থানটি ছিল। এবং এই র্যাব যখন তারা
এই বন্দুকযুদ্ধের প্রায় 8 ঘন্টার বেশি সময় ধরে উপপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে কিন্তু তখন যেহেতু গুরুত্বপূর্ণ মহাসড়ক, সে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং এই জঙ্গি বন্দুকযুদ্ধ চলে প্রায় 8 ঘন্টার বেশি সময় যুদ্ধ চলে এবং যুদ্ধের এক পর্যায়ে জঙ্গিরা এই আস্তানার মধ্যে বিকট শব্দে একাধিক বিস্ফোরণ ঘটায় এবং বিস্ফোরণের পরে কিন্তু আমরা দেখেছি জঙ্গি যুদ্ধ কতটা কিছুটা থেমে আসে। এরপর পুরো এলাকাটি র্যাব কর্ডন করে রেখেছে। র্যাব বলছে এখনো হয়তোবা কজন হতাহত হয়েছে তারা বিস্তারিত কিছু বলতে পারছে না, কারণ তারা এখনো ভিতরে প্রবেশ করতে পারেনি এবং এখন আমরা দেখেছি পুরো এলাকাটি কিন্তু র্যাব কর্ডন করে আছে এবং ঢাকা থেকে কিন্তু র্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে মোতায়েন করা হয়েছে। তারা যখন বোম ডিসপোজাল ইউনিট আসবে তখন তারা হয়তো ভিতরে ঢুকবে। তো আজকে যে জঙ্গি বিরোধী যে অভিযানটি চলছে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সে জঙ্গি আস্তানা যে অভিযানটি চালিয়েছে সেই বিষয়ে কথা বলবো আমরা র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খানের সাথে। আজকে আপনাদের অভিযানটি কি ছিল, সর্বশেষ খবরটি বলবেন। আমরা আসলে জঙ্গিবাদের বিরুদ্ধে র্যাবের অবস্থান সবসময় কঠোর অবস্থানে আমরা আছি এবং আমরা গত 2 মাসে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়েছে এবং তাদের কাছ থেকে যে সকল তথ্য ছিল যে একটি গ্রুপ যারা চট্টগ্রাম এবং তার আশেপাশে এলাকায় অবস্থান করছে এবং তাদের এখানে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ আছে এবং একটি নাশকতার পরিকল্পনা তারা করছে, আমরা তাদের কমিউনিকেশনটা ইন্টারসেপ্ট করি এবং এটা জানতে পারি এবং এর মধ্যে একটা বিষয় উল্লেখ্য যে এর মধ্যে একজন নারী জঙ্গিও আছে, সেটা আমরা মোটামুটি আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী এবং অন্যান্য জিজ্ঞাসাবাদ তথ্য আসে সেই প্রেক্ষিতে আজকে এই অভিযানটি জাস্ট এখানে অভিযানটা পরিচালনা করা হয়েছে প্রায় 3:30টার দিকে। এই যখন এটা আইডেন্টিফাই করা হয়, করার পরে যখন এটাকে কর্ডন করা হয় তখন ভিতর থেকে জঙ্গিরা অবস্থানটি গোলাবর্ষণ করে এবং পরবর্তীতে বেশ কয়েকটি আইডিরও বিস্ফোরণ ঘটায়। পরবর্তীতে বেশ কিছুক্ষণ গোলাগুলিও চলতে থাকে এবং প্রায় ভোরের দিকেই বলা চলে ভিতরের দিকে কয়েকটি বিস্ফোরণ ঘটে, বিপুল বিস্ফোরণ ঘটে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটা উপরে উঠে গিয়েছে। তো আপাতত এটা আছে ভিতরে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক খুব সন্নিকট, আগে একটা জঙ্গি আস্তানা পাওয়া গিয়েছিল, তারা মহাসড়ক কেন্দ্রে কোনো নাশকতার পরিকল্পনা তাদের ছিল কিনা? ইনফ্যাক্ট আমাদের কাছে যে তথ্যগুলি ছিল আসলে এখানে না, চট্টগ্রামে কোনো একটি জায়গায় তারা এই নাশকতার পরিকল্পনা করছিল, সেই তথ্য আমাদের কাছে আছে এবং আমরা যেহেতু প্রচুর পরিমাণ বিস্ফোরণ ঘটেছে সেক্ষেত্রে আমরা বোম ডিসপোজাল ইউনিট আসার পরে আমরা সুইপিং করব এবং হতাহতের সংখ্যাটা আসলে এখনো বলা সম্ভবপর হচ্ছে না ভিতরে কয়জন জঙ্গি ছিল। আমাদের যেটা গোয়েন্দা তথ্য ছিল প্রায় 4 জনের মতন জঙ্গি ছিল। সেক্ষেত্রে আমরা সুইপিংটা শেষ হলে এবং বাড়ির কেয়ারটেকার যারা ছিল তাদেরকে আমরা ডেকেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদে যে সকল তথ্য পাওয়া যাবে পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। শুনছিলেন মুফতি মাহমুদ খান বলছিলেন আজকে যে অভিযানটি চলছে এবং সেখানে অন্তত 4 জন জঙ্গি রয়েছে এমনটি তারা তথ্য পেয়েছেন। হয়তো যেহেতু এখন গোলাগুলিও বন্ধ এবং বোমার বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে, হয়তোবা যে 4 জন সেখানে রয়েছেন তাদের হয়তো মৃত্যু হয়েছে এমনটি ধারণা করে র্যাব, কারণ জানেন যে আপনি ভোর 5টার পর কিন্তু আর কোনো বন্ধু গোলাগুলির আওয়াজ শোনা যায়নি এবং কিন্তু একাধিক কিন্তু বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে এবং আমরা যদি ভবনটি দেখানোর চেষ্টা করি, চৌধুরী মেনশন যে ভবনটি, সেই ভবনটি আসলে পুরোপুরি কিন্তু উড়ে গেছে, টিনের চালা উড়ে কিন্তু এখান থেকে অন্তত আমরা দেখতে পাচ্ছি প্রায় 100 থেকে 200 গজ দূরত্ব গিয়ে পড়েছে এবং সেই চৌধুরী ভবনটি কিন্তু এখন চৌধুরী মেনশনটি এখনো কিন্তু র্যাব সদস্যরা ঘিরে রেখেছে এবং সেখানে কি পরিমাণ জঙ্গি রয়েছে। তবে আমরা মুফতি মাহমুদ খানের সাথে কথা বলে যেটা জানতে পারলাম অন্তত 4 জন জঙ্গি ভিতরে রয়েছে, হয়তোবা তাদের মৃত্যু হয়েছে এমনটি তারা ধারণা করছেন, তবে নিশ্চিত করে বলতে পারছেন না। তারা বলছেন তারা যখন বোম ডিসপোজাল ইউনিট চৌধুরী মেনশনে ঢুকবেন এবং চৌধুরী মেনশন ঢোকার পরে তারা নিশ্চিত হতে পারবেন আসলে কয়জন মারা গেছে। তাদের তথ্য ছিল 4 জন জঙ্গি চট্টগ্রামের বড় নাশকতা সৃষ্টির জন্য এই আস্তানায় অবস্থান নিচ্ছিল এবং সেই তথ্যের ভিত্তিতে আজ 3টা থেকে তারা কিন্তু এই অভিযান চালিয়েছে। তো এখন পর্যন্ত র্যাব সদস্যরা গঠন করে রেখেছে চৌধুরী মেনশন। তো চালিয়ে এখন পর্যন্ত আমার কাছে ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খুব সন্নিকটে মাত্র 10 গজের মধ্যে এক জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া এবং র্যাবের সাথে টানা বন্দুকযুদ্ধের পর বিকট শব্দে যে বিস্ফোরণ ঘটেছে তার সর্বশেষ তথ্য। চট্টগ্রামের মিরসরাই র্যাবের সঙ্গে সন্দেহভাজন জঙ্গিদের গুলি বিনিময়ের ঘটনায় সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধে ভোর 6টা থেকে বিকেল 3টা পর্যন্ত শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলনকারীরা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের প্রতিবাদে বুধবার রাত থেকে শাহবাগে অবস্থান নেন মুক্তিযোদ্ধা পরিবারের ব্যানারে বেশ কয়েকটি সংগঠন। এতে করে গতকাল দিনভর যানজটে নাকাল নগরবাসী চরম দুর্ভোগে পড়েন।
বৃহস্পতিবার রাত 9:30টার দিকে সরকারি চাকরির নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার সকালে এমবিবিএস ভর্তি পরীক্ষা, তাই আন্দোলনকারীদের প্রতি তার অনুরোধ কর্মসূচি স্থগিতের। আপনারা ধৈর্য ধরুন, আপনাদের প্রতি রাষ্ট্রে, আপনাদের প্রতি এই সরকারের যথেষ্ট আন্তরিকতা রয়েছে। মেডিকেল এন্ট্রির যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা হবে। এখানে যদি কোনো রকম তারা অসুবিধায় পড়ে, কোনো রকম সময় মতো যদি না আসতে পারে, তাহলে তাদেরও একটা অসুবিধায়, যারা ছাত্র হাজার হাজার ছাত্র এখানে অসুবিধায় পড়ে যাবে। আমিও বিনীত অনুরোধ করছি, আপনারা আমাদের এই পরীক্ষাটা সুন্দরভাবে নিতে দিবেন, এই আশা করছি। মন্ত্রীর অনুরোধে শুক্রবার সকাল 6টা থেকে বিকেল 3টা পর্যন্ত কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন আন্দোলনকারীরা। 6টা থেকে বিকেল 3টা পর্যন্ত আমরা এইখানে এই শাহবাগ চত্বর আমরা অবরোধ তুলে নিলাম, কিন্তু আমাদের যে কর্মী বাহিনী সারা বাংলাদেশ থেকে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম, তাদেরকে যে আহ্বান জানানো হয়েছে তারা এইখানে আসবেন, আমরা আশেপাশে থাকবো। আমরা আগামীকাল এই শাহবাগে ট্রাফিক পুলিশের দায়িত্ব আমরা পালন করব। বুধবার কোটা বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের পর ওই দিন রাত থেকে রাজধানী শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন মুক্তিযোদ্ধা পরিবারের ব্যানারে কয়েকটি সংগঠন। তাদের অভিযোগ, কোটা বাতিল করে মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান করা হয়েছে। অবিলম্বে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা না হলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। কিছু দেশ বিরোধী, দেশদ্রোহী যারা চায় না মুক্তিযুদ্ধের চেতনাধারীরা এই দেশে থাকুক, যারা পাকিস্তানের প্রেতাত্মা, তারা চাচ্ছে এই কোটা বাতিলের জন্য। এটা আমাদের সম্মান, এটা নট অনলি 30%, এটা আমাদের বাবার রক্তের সাথে মিশে আছে। সংস্কারের জায়গায় কিভাবে এটা বাতিল, এটা আসলে সম্পূর্ণভাবে একটা উদ্ভট ডিসিশন। আমরা রাজপথেও থাকব এবং আইনি প্রক্রিয়ায় যে লড়াই আছে সেটার জন্য আমরা প্রস্তুত। এদিকে দিনভর রাস্তা অবরোধের কারণে পুরো রাজধানীতেই সৃষ্টি হয় তীব্র যানজটের। চরম ভোগান্তিতে পড়তে হয় জনসাধারণকে। আন্দোলনের মধ্যেই বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ফার্মার্স ব্যাংকে 2 অ্যাকাউন্টে ঋণ জালিয়াতির প্রমাণ পেয়েছে দুদক। এসকে সিনহার বিষয়ে প্রশ্নের উত্তরে দুদক চেয়ারম্যান এই কথা জানান। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া গেছে সেগুলো তদন্তে প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তিনি। গতকাল বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, অপরাধের শাস্তির ক্ষেত্রে কারো অতীত পরিচয় মুখ্য নয়। অর্থ পাচার, নৈতিক স্খলন সহ সুনির্দিষ্ট 11টি অভিযোগ মাথায় নিয়ে দেশ ছাড়েন সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা। তার বিরুদ্ধে ছোট ভাই অনন্ত কুমার সিনহার নামে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে প্রায় 4000 স্কয়ার ফিটের 2,30,00,000 টাকা দিয়ে 3 তলা বাড়ি কেনার খবরও প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। যদিও বাড়ি কেনার বিষয়ে তার মুখোমুখি হলে তিনি উত্তর এড়িয়ে যান। আয়কর রিটার্ন, দুর্নীতি, এই বাড়ি কেনা, এগুলো নিয়ে স্যার অভিযোগ। সরি, আমি করে দিতে বাড়ি, আমি এই বাড়ি আমার নামে না, এটা বললেই হবে না। এটা সরকার প্রমাণ করুক, এরপরে দেখা যাবে, আনুক। আমি কোনো প্রশ্ন করবেন না, এটা আমি তো বলবো না। আর এই বাড়িটি স্যার আপনার ভাই, আপন ভাইয়ের নামে। আমি সরি, আমি তো প্রশ্নের উত্তর দেব না বললাম তো। তখন পর্যন্ত দুদকের কাছে কোনো অভিযোগ না থাকায় তদন্তের বিষয়টিও ভাবছেন না বলে জানায় দুদক। অনুসন্ধান করছি কি করছি না সেই প্রশ্নের জবাব আমি এখন দিব না। পরের দিনই নড়ে চড়ে বসে সংস্থাটি। ফার্মার্স ব্যাংকের হিসাবে সিনহার নামে 4 কোটি টাকা স্থানান্তরের তথ্য অনুসন্ধানে ব্যাংকের সাবেক এমডি সহ 6 কর্মকর্তাকে তলব করা হয়। শুরু হয় তদন্ত। এরপর 27 সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় ঘুষ চাওয়ার অভিযোগে এসকে সিনহার বিরুদ্ধে মামলা করেন ব্যারিস্টার নাজমুল হুদা। মামলার বিবরণীতে বলা হয়েছে, রায় নিজের পক্ষে দিতে 3,25,00,000 টাকা ঘুষ চেয়েছিলেন সিনহা। শুরু হয় অনুসন্ধান। বৃহস্পতিবার সংস্থাটির চেয়ারম্যান জানান, তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ পাওয়া গেছে প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদ করতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া হবে। দুটো ঋণের ব্যাপারে আমরা ইনকোয়ারি করছিলাম, তাই তো? ইনকোয়ারি শেষ হয়ে গেছে। এখন হ্যাঁ, কিছু অনেকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই জালিয়াতি, দুটো ঋণ প্রক্রিয়ায় জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে এবং সেখানে অনেকেরই সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আমরা সেগুলা বিচার বিশ্লেষণ করছি, যা হয় তাই হবে। একটা অনুসন্ধান শেষ হওয়ার পরে যদি অপরাধের প্রাইমা ফেসি পাওয়া যায়,
যা হয় তাই হবে, আপনারা তো জানেন কি হয়। আমি তো তদন্ত করছি না, তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে আমেরিকায় যাবে এটা তার ব্যাপার, তবে আইনে কোনো বাধা কিছুই নেই। সম্প্রতি এ ব্রোকেন ড্রিম নামের একটি আত্মজীবনীমূলক বইয়ে সরকার ও বিচার বিভাগ নিয়ে এসকে সিনহা বিরূপ মন্তব্য করেছে বলে সমালোচনা করেছেন সরকারের একাধিক মন্ত্রী। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। সমুদ্রে ইলিশ পাবার সময়ই মাছ ধরায় নিষেধাজ্ঞার সিদ্ধান্তে জেলেদের হতাশা, ভারতীয় জেলেদের সুযোগ নেয়ার শঙ্কা। নাব্য সংকটে অচল অবস্থার সৃষ্টি হয়েছে মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটে। গত 2 মাস ধরে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে চলাচলকারীরা। আর ঘাট এলাকায় ট্রাক আটকা পড়ে কাঁচামাল নষ্টের কারণে আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। এ অবস্থায় প্রাকৃতিক কারণেই একমাত্র সমস্যা হিসেবে চিহ্নিত করে সমাধানে ড্রেজার দিয়ে বালু অপসারণ করা হচ্ছে বলে জানান নৌ পরিবহন মন্ত্রী সঞ্জয় কর্মকার। অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে রিপোর্ট। জোয়ার ভাটা সহ নানা কারণে প্রতি বছর পলি জমে মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটের 2টি চ্যানেলে। গত 2 মাস ধরে পদ্মায় নাব্য সংকট দেখা দেয় ফেরি চলাচল অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছে। এতে ঘাট এলাকায় দিনের পর দিন আটকা থেকে দুর্ভোগ বাড়ছে চলাচলকারীদের। আমি আইসি খুলনা থেকে কাঁচামাল নিয়ে আজকে 4 দিন ধরে ঘাটে আছি, তো এখন তো কাঁচামাল পৌঁছে যাইতেছে, ফেরি চলাচল বন্ধ। এই যে আমরা 8-9 দিন ধরে ঘাটে জামে আছি, পারাপার করতে পারতেছি না, পার হতে পারতেছি না, পার্টি বোর্ডে রাগ করতেছে, টাকা পয়সা নাই, খাওয়া দাওয়া করতে পারতেছি না। এই নৌ রুটের 19টি ফেরির মধ্যে দিনে 3 থেকে 4টি ফেরি চললেও রাতের বেলায় ড্রেজিং এর কারণে ফেরি চলাচলই বন্ধ করে দেওয়া হয়। ফলে সময়ের সাথে ঘাটে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের দীর্ঘ সারি, ট্রাকে পচে নষ্ট হচ্ছে কাঁচামাল। এতে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। আমি সন্ধ্যা 7টার সময় আসছিলাম, সন্ধ্যা 7টার সময় আসার পরে অহন আমি এখানে আছি। কালকে রাত 9টায় এই জায়গায় আসছি, এখন পর্যন্ত বসে আছি। মানুষের ভোগান্তি ও ব্যবসায়ীদের ক্ষতির হাত থেকে রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানায় সচেতন নাগরিক কমিটি। এই যে নদীতে তো ডুবোচর আছেই এবং সেই জন্য আমরা লক্ষ্য করছি যে সেটা খনন করা হচ্ছে। এটা ভালো উদ্যোগ। সরকার এবং যথাযথ কর্তৃপক্ষকে বলবো যে বালুটা যতটা সম্ভব দূরে যদি নিক্ষেপ করা হয় তাইলে এই খনন কাজটা আরো সুন্দর হবে। প্রাকৃতিক কারণে সমস্যা হচ্ছে উল্লেখ করে নৌ পরিবহন মন্ত্রী জানান, সমস্যা সমাধানে 6টি ড্রেজার দিয়ে বালু অপসারণ করা হচ্ছে। এখন সবচেয়ে বাংলাদেশের যে বড় ড্রেজার, সেই ড্রেজার আমরা সংগ্রহ করেছি, 1টা 2টা নয় 6টা। এই 6টা ড্রেজার দিয়ে এখন কিন্তু 2টাতে আমরা খনন করছি এবং এখানে একটি পদ্মা সেতু চ্যানেল খননের জন্য ওদের যে ইয়েটা আছে অর্থাৎ ড্রেজারটা, সেই ড্রেজারও কিন্তু আমরা কাজে লাগাচ্ছি। স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় 30,000 মানুষ রাজধানীর সাথে যাতায়াতের জন্য এই নৌ রুট ব্যবহার করেন। সময় সংবাদ, মাদারীপুর। ডিজিটাল আইন বাক স্বাধীনতা কিংবা সাংবাদিকতার স্বাধীনতা খর্ব করার জন্য নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল বিকেলে পঞ্চগড়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। ইনভেস্টিগেটিভ রিপোর্টিং ব্যাঘাত পাবে সেই রকম কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা করছি সেইটাই এমন কোনো বিধান নাই যেখানে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং বা সাংবাদিকদের স্বাধীনতা, ফ্রিডম অফ প্রেস ব্যাঘাত হবে। এই আইনটার অপব্যবহার করতে গেলেও এটার মধ্যে এমন কিছু রক্ষা কবচ আছে যেখানে এটার অপব্যবহার করাটা খুব একটা সহজ না। রোহিঙ্গা শিবিরে কাজ করছে প্রশিক্ষিত মিডওয়াইফ। তাদের নিবিড় তত্ত্বাবধানে ইতিমধ্যেই কয়েক হাজার রোহিঙ্গা নারীর নিরাপদ মাতৃত্ব নিশ্চিত হয়েছে। রোহিঙ্গা শিবিরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অধিক সংখ্যক মিডওয়াইফ সৃষ্টি এবং তাদের সারা দেশে ছড়িয়ে দেবার পরিকল্পনা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের। ফারুক মোল্লার ছবিতে দেখুন মুজাহিদ শুভর প্রতিবেদন। 3 বছরে 3 সন্তানের মা হয়েছেন কিশোরী তসলিমা। আরও সন্তানের আশায় বুক বাঁধলেও নজর নেই সন্তানদের স্বাস্থ্যের দিকে। গর্ভকালীন ও গর্ভ পরবর্তী সময়ে হাসপাতাল, চিকিৎসক, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ না থাকায় চরম অপুষ্টিতে ভুগছে তসলিমার মতো মা এবং হাজারো রোহিঙ্গা শিশু।
কিন্তু সৌভাগ্যবশত ৮ সন্তানের জননী রূপবান যমজ বাচ্চা প্রসবের সময় কাছে পেয়েছেন প্রশিক্ষিত মিডওয়াইফ। বিনামূল্যে তাদের কাছে প্রসবকালীন ও প্রসব পরবর্তী সেবা পেয়ে ভীষণ আনন্দিত রোহিঙ্গা মায়েরা। এবার অনেক সহজে আরো 2 সন্তানের মা হয়েছি। তাদের সহযোগিতার কথা কোনোদিন ভুলবো না। হাসপাতালে আমরা বিনা পয়সায় ওষুধ পাই। তারা আমাদেরকে কম বাচ্চা নেবার পরামর্শ দেয়। গত 1 বছরে জন্ম নেয়া 60,000-এর অধিক শিশুর সাথে রোহিঙ্গা শিবিরে বর্তমানে রয়েছে 20,000-এর অধিক গর্ভবতী নারী। এসব মায়েদের সন্তান প্রসবে সহযোগিতা করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 148 জন গ্র্যাজুয়েট মিডওয়াইফ, যাদের নিবিড় তত্ত্বাবধানে এখন পর্যন্ত 3,200 নরমাল প্রসব সম্ভব হয়েছে। অ্যান্টিনেটাল কেয়ার, তারপর পোস্টনেটাল কেয়ার, ডেলিভারি কেয়ার এবং ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কেও আমি সেবা দিয়ে থাকি। ডিপো নিতে আসে, ফেমিপিল এগুলা নিতে আসে আমরা কাছ থেকে, তো আমরা এগুলো সাপ্লাই দিই। তারা আমাদের কাছে যে আগের যে মারা আসতো তার চাইতে অনেকগুলো মায়ের এখানে আসতেছে। ডেলিভারি হয়ে যাওয়ার পর যাতে পরবর্তীতে আর কি প্রেগনেন্ট না হয় সেজন্য ফ্যামিলি প্ল্যানিং এ কাউন্সিলিং করি আমরা। রোহিঙ্গা মায়েদের জন্ম নিয়ন্ত্রণে উদ্বুদ্ধ করা সহ মাতৃত্বকালীন সেবা সুনিশ্চিত করতে আরো অধিক সংখ্যক মিডওয়াইফদের প্রয়োজনীয়তার কথা বললেন ব্র্যাকের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। সীমিত অবকাঠামোর মধ্যে তারা যে মানসম্মত সেবা দিতে পারছে। তারা যে সেবাটা দিচ্ছে সেখানে কমপ্লিকেশন হার খুবই কম, তাদের রেফারও খুবই কম। তারা ডেলিভারিটা যেভাবে শিখে এসেছে সেভাবেই করছে। শুধুমাত্র ডেলিভারি করছে না, তারা এএনসি দিচ্ছে, তারপর মাতৃ স্বাস্থ্য পিএনসি দিচ্ছে, সেই সাথে সাথে তারা ফ্যামিলি প্ল্যানিং ডিস্ট্রিবিউট করছে। এখানে একটা বিরাট নিড আছে যে মিডওয়াইফের, মিডওয়াইফ এবং ট্রেন্ড ডক্টরের। তবে শুধু রোহিঙ্গা শিবিরেই নয়, রাজধানী সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রশিক্ষিত মিডওয়াইফদের ছড়িয়ে দিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। মুজাহিদ শুভ, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময় আরো থাকছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাজি প্রতিযোগিতা দেখতে মাগুরার মধুমতি নদীর দুতীরে লাখো দর্শকের সমাগম, বসেছে গ্রামীণ মেলাও। ক্লাসে পড়া না পারার কারণে বগুড়ায় স্কুল শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেলেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। গতকাল বিকেলে প্রধান শিক্ষক তৈবুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে উপজেলা শিক্ষা অফিস। এদিকে হাসপাতালে ভর্তি থাকা শিক্ষার্থীকে অভিযুক্ত শিক্ষকের পক্ষ থেকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ স্বজনদের। রোববার সোনাতলা উপজেলার সুখানপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী রুহুল আমিন ক্লাসে পড়া না পারার কারণে ওই প্রধান শিক্ষক তাকে বিভিন্নভাবে মারধর করে। এ সময় অজ্ঞান হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভোটের রাজনীতিতে চাঁদপুর ১ আসনে সমানে সমান আওয়ামী লীগ ও বিএনপি। এ অবস্থায় আগামী নির্বাচনেও লড়াই হবে প্রধান এই দুই দলের মধ্যে। সরকারের সফলতা ও উন্নয়নের পরও আগামী নির্বাচনে জয় নিয়ে নির্ভর নয় আওয়ামী লীগ। তৃণমূলের মতামতে নতুন প্রার্থী না হলে আসন ধরে রাখা কঠিন হবে বলে মনে করছেন স্থানীয় নেতারা। আর আসন পুনরুদ্ধারের আশা ছাড়ছে না বিএনপি। ফারুক আহমেদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবিতে রিপোর্ট। চাঁদপুরের কচুয়া উপজেলার ১ পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত চাঁদপুর ১ আসন। স্বাধীনতা পরবর্তী 10টি নির্বাচনের মধ্যে 4 বার জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। এর মধ্যে গত 2 নির্বাচনে টানা জয় পেয়েছে ক্ষমতাসীনরা। এ অবস্থায় একাদশ সংসদ নির্বাচন নিয়ে আগেভাগেই তৎপর আওয়ামী লীগ। আসন দখলে রাখতে জোটকেও ছাড় দিতে নারাজ স্থানীয় নেতারা। ইতোমধ্যেই একাধিক প্রার্থী মাঠে থাকায় দলটির সামনে বড় চ্যালেঞ্জ হেভিওয়েট ও গ্রহণযোগ্য প্রার্থী চূড়ান্ত করা। বিশেষ করে টানা 2 বার জয়ের পরও তৃণমূলের সঙ্গে দূরত্ব বেড়েছে ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের। এ অবস্থায় নতুন প্রার্থী চাইছেন স্থানীয় নেতাকর্মীরা। নমিনেশন পরিবর্তন করে যদি আলহাজ মোহাম্মদ গোলাম হোসেন ভাইকে উপর আস্থা রাখা হয়, নৌকা প্রতীক তাকে দেওয়া হয়, তাহলে অনেক সাবলীলভাবে অনেক সুন্দরভাবে এখানে বিজয় নিশ্চিত করা যাবে। মনোনয়ন পেলে আমরা সর্বস্তরের জনগণকে নিয়ে কচুয়ার উন্নয়নের জন্য কাজ করব। শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী যে উন্নয়নের ধারাবাহিকতা তৈরি করেছেন, সেই ধারাবাহিকতাকে বেগবান করার জন্য, শক্তিশালী করার জন্য আমরা একযোগে কাজ করব। অংশগ্রহণ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকা বিএনপিতেও চলছে নির্বাচনী প্রস্তুতি। ভোটের লড়াইয়ে এগিয়ে থাকতে মাঠে রয়েছেন দলটির সম্ভাব্য প্রার্থীরা।
গত 5 থেকে 6 বছর আমি কচুয়া উপজেলাতে এই সংগঠনকে সুদৃঢ় করার জন্য আমি প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সেই হিসাবে আমি মনে করি যে হাইকমান্ড আমাকে নমিনেশন। শুধু রাজনৈতিক দল নয়, ভোট ও জনপ্রতিনিধি নির্বাচনের হিসেব নিকেশ চলছে সাধারণ মানুষের মাঝেও। যখন যে আয়সা রোডঘাটের কাজ করব বা আমরা ভালোভাবে চলতে পারি, আমরা শান্তিতে গাড়ি চালাতে পারি, আমরা এরকম একটা যোগ্য এমপি চাই। এমন একজন লোকের প্রয়োজন যে লোকটি জনগণের মাঝে মানে সম্পূর্ণভাবে একত্রিতভাবে ঘোষণা করে মিশতে জানে। মহিলাদের যে ক্ষমতায়ন, সেটা তৃণমূল পর্যায়ে অবশ্যই পরিবর্তনের দরকার। আর সে পরিবর্তনের জন্য আমরা যোগ্য একজন নেতা চাই। চাঁদপুর 1 আসনে প্রায় 2,65,000 ভোটারের মধ্যে 1,31,000 নারী ভোটার। সময় সংবাদ, চাঁদপুর। গভীর সমুদ্রে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। জেলেদের মুখে যখন হাসি ফুটছে, ঠিক তখনই ইলিশ প্রজনন মৌসুমের জন্য বন্ধ হচ্ছে মাছ ধরা। তাদের অভিযোগ, প্রকৃত জেলেরা সরকারের সাহায্য সঠিক সময়ে ও ঠিক মতো পান না। নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেরা যাতে মাছ শিকার করতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলেরা। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। দেশের 7,000 বর্গ কিলোমিটার ইলিশের প্রজনন এলাকার মধ্যে পটুয়াখালী জেলার লতা চাবলি পয়েন্ট ও আন্দরমানিক নদীর মোহনায় 2টি প্রজনন কেন্দ্র রয়েছে। ইলিশ প্রজনন মৌসুম শুরুর সাথে সাথে 22 দিন নদীতে মাছ ধরা, বেচাকেনা ও পরিবহন নিষিদ্ধ থাকবে। এতে কর্মহীন হয়ে পড়বে জেলেরা। জেলেরা জানান, বর্তমানে গভীর সমুদ্রে তাদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। তাদের দাবি, সমুদ্রে জলদস্যুদের উৎপাত বন্ধ ও নিষেধাজ্ঞার সময় যাতে ভারতীয় জেলেরা মাছ শিকার করতে না পারে। ভারতের ট্রলার এরা আইসে আমাকে সামনে দিয়ে আমাকে জালের লগে জাল বাজাইয়া এরা মাছ ধরে লইয়ে যায়। সাপ্তাহিক অবরোধ দিয়েছে, কারণ জেলেদের তো করুণ অবস্থা, জেলেদের কি উপায় হবে? সরকার চাউল দেয়, এই চাউলটাও সঠিক জেলেরা কিন্তু পায় না। এটা সরকারের ভালোভাবে একটা পদক্ষেপ নেওয়া উচিত যাতে সঠিক জেলেরা পায়। মৌসুমের শুরুতে দেখা পায়নি ইলিশের, এরপর দেখা দেয় দুর্যোগপূর্ণ আবহাওয়া। এখন সমুদ্রে প্রচুর ইলিশ ধরা পড়ছে। এই অবস্থায় অবরোধের সময় জেলেদের সহায়তায় সরকারি চালের পরিমাণ বাড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীর এই নেতা। এই সময় যদি আসলে চালের পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয় এবং শতভাগ জেলেকে দেওয়া যদি প্রচেষ্টা করা হয়, তাহলে এই মা ইলিশ আরও রক্ষাপক্ষে পর্যাপ্ত ইলিশ আসবে, জেলেদের মুখে হাসি সারাটা বছর জুড়েই থাকবে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, প্রকৃত জেলেরা যাতে চাল পায় সে ব্যাপারে তদারকি করা হবে। 48,600 জেলে পরিবারের জন্য চাল বরাদ্দ এসেছে। এই চাল বরাদ্দে যাতে কোনো নিয়ম না হয় সেটা আমরা দেখব। পটুয়াখালীতে নিবন্ধিত 65,000-এর মধ্যে সরকারি বিজিএফ এর সহায়তা পাবেন 45,600 জেলে। সময় সংবাদ, পটুয়াখালী। পর্যটন নগরী কক্সবাজারে ইয়ুথ পিস ফিল্ম 2018 এর কর্মশালা উদ্বোধন করা হয়েছে। গতরাতে কক্সবাজার শহরের একটি অভিজাত হোটেলে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম। এ সময় তিনি বলেন, এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারের মেধাবী তরুণীরা চলচ্চিত্রের প্রতি আগ্রহী হয়ে উঠবে, এগিয়ে যাবে বাংলাদেশের চলচ্চিত্র জগৎ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী, চিলড্রেন ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক জাহেদ সারোয়ার সোহেল, ইয়ুথ পিস ফিল্ম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাফেজ সিদ্দিকী সহ অনেকে। যদি কক্সবাজারের মানুষরা নিজে থেকে দায়বদ্ধতা নিয়ে জেগে না ওঠে, এই দায়িত্বটা তাদের, এই অঙ্গীকার তাদেরই করতে হবে। গণমাধ্যমকে লিখতে হবে বারবার যে আমরা চলচ্চিত্রের প্রদর্শনী দেখতে চাই। চলচ্চিত্র একটা শক্তিশালী শিল্প। চলচ্চিত্রের মধ্য দিয়ে অনেক কথা বলা যায়, সমাজের অনেক অসঙ্গতি তুলে ধরা যায়। আমি কি ধরনের একটা সমাজ দেখতে চাই সেই স্বপ্নটা মানুষকে দেখানো যায়। তোমরা যখন ছবি বানাবে তখন সেই স্বপ্নটার কথা মাথায় রাখবে, সেই স্বপ্নটার কথাই বলবে, মানুষকে স্বপ্ন দেখাবে। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে সরকারি চাকরিতে কোটা বহালের দাবিতে বিকেল 3টা পর্যন্ত শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত, কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি। ফার্মার্স ব্যাংকে 2 অ্যাকাউন্টে ঋণ জালিয়াতির প্রমাণ পেয়েছে দুদক। এসকে সিনহাকে নিয়ে প্রশ্নের উত্তরে সংস্থার চেয়ারম্যান। নির্বাচনকে সামনে রেখে তালিকাভুক্ত সন্ত্রাসীদের জামিনের ব্যাপারে সতর্ক থাকতে অ্যাটর্নি জেনারেল অফিসের পরামর্শ।
সমন্বয় বাড়ানোর তাগিদ। নাব্য সংকটে গত 2 মাস ধরে মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে অচল অবস্থা, চরম দুর্ভোগে চলাচলকারীরা। সমাধানে কাজ চলছে জানালেন নৌ পরিবহন মন্ত্রী। এবং কক্সবাজারে তৃতীয় টি-20তে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রতিপক্ষ পাকিস্তান। ইতিবাচক ক্রিকেট খেলে সিরিজে বাঁচাতে মরিয়া টাইগ্রেসরা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।